প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি সরকার গঠন করার পরে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে অর্থাৎ জনগণের উপরে প্রতিশোধ নেবার একটা খেলা শুরু করেছে। কিভাবে তারা জনগণের উপরে প্রতিশোধ নিচ্ছে এটি আমি আপনাদের একেবারে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। তার আগে চলুন আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। এই যে দেশে জানি কি হয়েছে দেখেন চারিদিকে। কি জানি একটা ভয়াবহ ব্যাপার, মেঘ থমথম করে, কেউ নেই, অস্থির। ডিসি মাসুদ সাহেব আবার দুই ছেলেরা চাপ্পল মাইরা পড়ছে বিপদে, দেখলাম মিছিল হইতেছে, প্রতিবাদ হচ্ছে। আসলে ডিসি মাসুদ সাহেবের দোষ না, উনি আসলে হিরো হয়ে গেছে, বাংলার সিঙ্গাম। দেখেন উনি যেখানেই যায় ওইখানেই ক্যামেরা থাকে, সাংবাদিক থাকে, ইউটিউবার থাকে। উনি মধ্যরাতে ওই সরোয়ার্দী উদ্যানে অভিযান চালাবে, ইউটিউবাররা জানে কিভাবে, সাংবাদিকরা জানে কিভাবে। তার মানে জানানো হয় উনি কি কি কাজ করবে, ওইটা দেখাইতে হবে। হ্যাঁ, এটা দেখাইতে হবে। ওই দেখাইতে গিয়ে লাল শার্ট পরা একটা ছেলে, বয়স কত হবে, 17, 18, 19 এরকম, ওর পকেট চেক করে কাগজের ভাঁজে টাকা পাওয়া গেছে। ওই বয়সে না মানি ব্যাগ থাকার কথা না, আমার তো ওই বয়সে কোনো মানি ব্যাগ ছিল না, ওইভাবেই টাকা রাখতাম যেন ঘামে না ভিজে। পাশ থেকে জানি কে বলতেছিল গাঁজার টাকা। তারপরে দেখা গেল একটা টাইমে ছেলেটা কোনো দোষ খুঁজা পাইলো না, ছেলেটা মনে হইতেছে যুদ্ধে ধরা পড়ছে, মানে সৈনিক, এইভাবে হাত তুলা দাঁড়ায় আছে। যাই হোক, একটা টাইমে বিদায় বেলা ছেলেটার এই জায়গাটার মধ্যে জোরে মাইরা দিল। কি কারণে মারলো জানি না, তবে ছেলেটার অসহায় একটা মুখ আমি দেখতে পাইছি, চোখের মধ্যে একটা ঘা দেখতে পাইছি। এই ঘাটা না এখানে দগদগ হয়ে থাইকা যাবে, চিরদিন থাকবে। এই ছেলে দেশের প্রতি আর ভালোবাসা আসবে না, একটা ঘৃণা আসবে। এখানে চিনতে পারছেন কারা এরা? আমি বলে দিচ্ছি, ইনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলাম। একে কি দেখে আপনারা চিনতে পেরেছেন? কোনটা আমিনুল ইসলাম এটা কি চিনতে পেরেছেন? এটা এই ভিডিও দেখে মোটেই চেনা যাচ্ছে না। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরে সেইখানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই নিয়োগকে কেন্দ্র করে এই যে চাটুকারদের যে ভিড়, এই চাটুকারদের ভিড়ের কারণেই তিনি কাজ করতে পারবেন না। এখনই যদি এই অবস্থা হয় যে তাকেই চেনা যাচ্ছে না কোনটা আমিনুল ইসলাম আর কোনটা চিফ প্রসিকিউটর, এইটা যদি ঠাহর না করা যায় তাহলে এদের উদ্দেশ্যটা কি? এরা এখানে একে নিয়ে এই পদটাকে, এটা মনে হচ্ছে দীর্ঘ লড়াইয়ের পরে এই পদটা তিনি পেলেন, আর তার যারা অনুসারী, তার যারা চেলাচামুন্ডা, তারা এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। এখানে তো উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নাই, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মহান দায়িত্ব। তিনি বরং প্রকম্পিত থাকবেন যে এই মহান দায়িত্ব তিনি পালন করতে পারবেন কিনা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি তিনি পূরণ করতে পারবেন কিনা। মজার ব্যাপার হচ্ছে, আমরা এই নিয়োগের পরে, তাজুল ইসলামকে বিদায়ের পরে নতুন একটা নাটক আমরা দেখলাম যে তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। তাজুল ইসলাম ঘুষ গ্রহণ করেছেন, অর্থাৎ আব্দুল্লাহ আল মামুনকে রাজ সাক্ষী বানিয়ে তার কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে তাকে খালাস দেওয়া হয়েছে এবং আরো অনেক অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছে। সেলুকাস, বিচিত্র আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে চাটুকারিতা এবং সাদাবাজি, দলান্ধ এবং মারামারি, কাটাকাটি, মিথ্যা তোষামোদে যে যত এগিয়ে থাকতে পারে, এইটাই তার একমাত্র যোগ্যতার মাপকাঠি। দেশটা একেবারে পচে গেছে, ভিতর থেকে পচে একেবারে অবক্ষয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এখানে অযোগ্য মানুষগুলোকে পদায়ন করা হচ্ছে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, আর সৎ মানুষ যারা, যোগ্য এবং মেধাবী যারা, তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, একের পর এক অভিযোগ দিয়ে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবার পরে খোদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বারবার, একবার নয়। এবং মুসলিম লীগের এই যে সভাপতি, তিনি তো খোদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। প্রধান উপদেষ্টার দপ্তরে যিনি সেনাবাহিনীর যিনি দায়িত্ব পালন করেন, পিএসও, পরবর্তী সেনাপ্রধানের দৌড়ে ইনি কিন্তু এগিয়ে থাকেন, অর্থাৎ নিয়ম অনুযায়ী যিনি পিএসও থাকেন তাকেই পরবর্তীতে সেনাপ্রধান করা হয়। এখানে ছিলেন কামরুল হাসান। এই কামরুল হাসানের যোগ্যতা হচ্ছে তিনি এত সৎ এবং মেধাবী ছিলেন। তিনি 5 আগস্টের পরে নিয়োগ পাওয়ার সাথে সাথে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করেছেন এবং পাকিস্তান থেকে থান্ডার বিমান J-17 এইটি ক্রয়ের জন্য চুক্তি করেছেন আসিফ মুনিরের সাথে। এরপরে তিনি তুরস্কের সাথে চুক্তি করেছেন, তুরস্ক থেকে সামরিক সরঞ্জামাদি ক্রয় করবেন। এবং 5 আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের থাবা থেকে
রক্ষা করার জন্য তিনি হেন কোনো উদ্যোগ নাই যা গ্রহণ করেন নাই। তার কারণেই সেনাবাহিনীকে ভারত গ্রাস করতে পারে নাই। সেই ব্যক্তিকে এখন দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেশদ্রোহী তো হবেই, তিনিই তো দেশদ্রোহী হবেন যিনি দেশের জন্য কাজ করতে যাবেন, যিনি এই দেশটাকে ভালোবাসবেন, ভারতের কাছে ছেড়ে না দেবেন, তাকেই ভারত দেশে যাদেরকে পেইড এজেন্ট বানিয়ে রেখেছে, এদেশের যে মানুষ নামের অমানুষগুলো আছে, যে দালালগুলো আছে, যারা ভারতের রুটি রুজি ছাড়া যাদের পেট চলে না, যারা ভারতের হুকুম ছাড়া পায়খানাও করে না, পোশাকও করে না, তারাই এই লোকগুলোকে দালাল আখ্যা দেয়, মির্জাফর আখ্যা দেয় এবং জামাতি আখ্যা দেয়। আরে বেটা, জামাত হয়েছে তাতে সমস্যা কোথায়? দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। জামাত হওয়ার কারণে সে যদি দেশের পক্ষে দাঁড়ায়, তিনি যদি আমার দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেন, তাহলে তো আমরা তাকেই চাই, ওই মির্জাফরই আমরা চাই। আমরা ওই দেশপ্রেমিক চাই না যে ভারতের কাছে পাছা বর্গা দেয়, এমন দেশপ্রেমিক আমার দরকার নাই। ওই দেশপ্রেমিকের আমি নিকুচি করি। তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নিয়াজ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকে এইভাবে, এরকম একজন সৎ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন পাবে কিনা আল্লাহ জানে, তাকে এরকম বিভিন্ন অভিযোগ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে তো সরিয়ে দিয়েছে, আগেই বললাম। এই হলো অবস্থা। যাই হোক, এবার অন্য প্রসঙ্গে একটু যাই। যেটা শুরুতেই বলছিলাম যে বিএনপি বাংলাদেশের জনগণের উপর এক ধরনের প্রতিশোধ নিচ্ছে। কেন আমি এই কথাটি বলছি? দেখুন, বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচনে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে তিনি এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন ওই প্রতিশোধ নেবার জন্য। যে ঠিক আছে, সমস্যা নাই, জনগণ তোমাকে ভোট না দিল তাতে কি হয়েছে, আসো তোমাকে দেখো কোথায় আমি নিয়ে যাই। মানে জনগণকে এক ধরনের বার্তা দেওয়া যে দেখো জনগণ, তোমরা ওকে কিন্তু ভোট দাও নাই, দেখো তাকে কি বানানো হলো। আমি নাম্বার 1 বলি, একেবারে ধরে ধরে ঢাকা 16 আসনের যিনি এমপি প্রার্থী ছিলেন বিএনপির, আমিনুল ইসলাম, তিনি তো কর্নেল আব্দুল বাতেনের কাছে হেরেছেন। তাহলে তিনি একজন হারু পার্টি। এই হারা ব্যক্তি, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে বলেই তো তিনি হেরেছেন। এই ব্যক্তিকে এনে বিএনপি ক্রিয়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। কেন? ক্রিয়া প্রতিমন্ত্রী হবার মতো বিএনপি থেকে 213 জন যে জয়লাভ করে আসলো, এদের ভিতর থেকে একজনকে দেওয়া যেত না? জনগণ যাকে ভোট দেয় নাই, যিনি হেরে গেছেন, তার মানে এটি প্রমাণিত হয় যে তিনি জনপ্রিয় নন, তিনি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত নন। তাকে এনে আপনাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে হলো। বিজয় প্রার্থীর কি অভাব ছিল আপনার দলে? ছিল না তো, তাহলে এটি কেন করলেন? নিশ্চয় আপনি জনগণকে একটা বার্তা দিতে চেয়েছেন। শুধু তাই নয়, শুধু আমিনুল ইসলাম নয়, ঢাকা 15 আসনে যিনি জামাত আমিরের কাছে হেরেছেন, শফিকুল ইসলাম মিল্টন, তাকে কি করা হয়েছে জানেন আপনারা? তিনি তো হেরে গেছেন, হারার পরে তাকে এইবার ডেকে নিয়ে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসক মানে অ্যাজ লাইক মেয়র, মেয়র বলতে আপনারা প্রশাসক, প্রশাসক মানে মেয়র, এটি বুঝবেন। শুধু তাই নয়, খুলনা 2 আসনে জামাত নেতা বেলাল হোসেনের কাছে যিনি হেরেছেন, নজরুল ইসলাম মঞ্জু, তাকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম 6টা জায়গায় বিএনপি 6 সিটি কর্পোরেশনে তার খোদ দলীয় লোক নিয়োগ দিয়েছে, যেটা সিটি কর্পোরেশন হবার পরে এই প্রথম। এ ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। প্রশাসক নিয়োগ দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে যেটা করা হয়েছে, সচিবালয় থেকে কোনো সচিবকে বা মুখ্য সচিবকে বা অতিরিক্ত সচিবকে এনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এটি উচিত। অথচ বিএনপি কি করলো? দলীয় লোক নিয়ে সে একেবারে দলীয়করণের চূড়ান্ত বহিঃপ্রকাশ এখানে ঘটালো। নারায়ণগঞ্জে যাকে দেওয়া হয়েছে, শাখাওয়াত হোসেন খান, তিনি 2016 সালে আইবি রহমানের কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 78,000 ভোটে হেরেছিলেন। সেই ব্যক্তিকে এখানে এনে প্রশাসক হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি। এরকম পদাধারী ব্যক্তিদেরকে এখানে আনা হয়েছে। অনুরূপ গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুর মহানগর বিএনপির সভাপতিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটেও ঠিক তাই করা হয়েছে। সিলেট 3 আসন থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন, আব্দুল কাইয়ুম চৌধুরী, তাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেককে। তিনি সেখানে জয়লাভ করেছেন। এখন এই কাইয়ুম চৌধুরীকে সান্ত্বনা দেবার জন্য তাকে ওইখানে প্রশাসক হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণেও ঠিক একই কাজ করা হয়েছে। বিএনপির সবচেয়ে প্রবীণ নেতা আব্দুল সালাম, তাকে সেখানে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই যে দলীয়করণ, এই দলীয়করণের তো কোনো দরকার ছিল না। এই লোকগুলো কি পরবর্তীতে নির্বাচন করবে না? এরাই তো নির্বাচন করবে। তাহলে আপনারা চিন্তা করুন তো, যখন নির্বাচনের সময় আসবে আর এরা নির্বাচন করবে, তাহলে প্রভাব পড়বে না? অবশ্যই প্রভাব পড়বে। প্রভাব না পড়লে এর ভিতর তো কেউ কেউ হেরে যাবেন। যদি হেরে যান, নাকি বিএনপি এরকম মনে করেছেন যে এরা যেভাবেই হোক এদের 6 জনকেই তিনি জিতিয়ে আনবেন? এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে আমাদের কোনো কথা নেই। কিন্তু যদি ওই উদ্দেশ্য না থাকে, কেউ যদি হেরে যান, তাহলে হারু পার্টি মানে তিনি অযোগ্য, সেই অযোগ্য লোককে তিনি এখানে এনে বসিয়ে দিলেন। তাহলে এই কাজটা কি ভালো করলো বিএনপি? এই কাজটা তো মোটেই ভালো করে নেই।
সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা তো এখন এটা বলতে শুরু করেছে বিএনপি আসলে এটা করবে বলেই তারা জাতীয় নির্বাচনের আগে এই লোকাল নির্বাচন হতে দেয়নি। তাদের মনের ভিতরে এটা ছিল এবং তারা জানতো যে তারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় এসে তারা এই কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবার চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে যে জাতীয় নির্বাচনের আগে লোকাল নির্বাচনগুলো করে ফেলতে, এবং এনসিপি, জামাত ইসলাম সবারই এটা চাওয়া ছিল, কিন্তু তারা সেটি করতে দেয় নাই, কোনো মতো অবস্থায় করতে দেয় নাই। অর্থাৎ তারা এই যে এই কাজটি করবে। এখন এদের মেয়াদ কতদিন থাকবে, কবে এই নির্বাচন হবে? মাত্র কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমরা খুব তাড়াতাড়ি সিটি কর্পোরেশনের নির্বাচন দেব। তো খুব তাড়াতাড়ি এটা আপনারা সরকার গঠন করেছেন 1 মাস 2 মাস যেত, আমরা এতদিন অপেক্ষা করেছি, আরো 1-2 মাস অপেক্ষা করতাম, সমস্যা ছিল না তো। কিন্তু এখন এদেরকে আপনারা এই যে 6 সিটি কর্পোরেশনে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার মানে কি? আপনারা কি বার্তা দিতে চাইলেন? তার মানে এখানে আর অনন্তকাল কোনো নির্বাচন হবে না, এটাই তো নাকি? মহাসচিবের ওই কথার উপরে তো তাহলে আমরা ঈমান রাখতে পারলাম না। তিনি বললেন খুব তাড়াতাড়ি, অথচ নিয়োগ দিয়ে দিলেন। তাহলে এটা কি খুব ঈমানদারির লক্ষণ? একবার এক কথা, আরেকবার আরেক কথা। জুলাই সনদ নিয়েও আমরা এই ধরনের অনেক কথা শুনেছি। জুলাই সনদের আগে বিএনপি নেতাদের কান্নাকাটি শুনেছি। এবার নির্বাচনে জেতার পরে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তার উল্টা কথা। এগুলো তো চরম ঈমানদারি কথা না? এগুলো তো মুনাফেকি শুধুমাত্র জামাতের জন্য, বিএনপির জন্য এটা ঈমানদারের চূড়ান্ত পর্যায়ে। দেশে জানি কি হয়েছে দেখেন চারিদিকে। কি জানি একটা ভয়াবহ ব্যাপার, মেঘ থমথম করে, কেউ নেই, অস্থির। ডিসি মাসুদ সাহেব আবার 2 ছেলে থাপ্পড় মাইরা পড়ছে বিপদে, দেখলাম মিছিল হইতেছে, প্রতিবাদ হচ্ছে। আসলে ডিসি মাসুদ সাহেবের দোষ না, উনি আসলে হিরো হয়ে গেছে, বাংলার সিঙ্গাম। দেখেন উনি যেখানেই যায় ওইখানেই ক্যামেরা থাকে, সাংবাদিক থাকে, ইউটিউবার থাকে। উনি মধ্যরাতে ওই সরোয়ার্দী উদ্যানে অভিযান চালাবে, ইউটিউবাররা জানে কিভাবে, সাংবাদিকরা জানে কিভাবে, তার মানে জানানো হয় উনি কি কি কাজ করবে, এটা দেখাইতে হবে। হ্যাঁ, এটা দেখাইতে হবে। ওই দেখাইতে গিয়ে লাল শার্ট পরা একটা ছেলে, বয়স কত হবে, 17, 18, 19 এরকম, ওর পকেট চেক করে কাগজের ভাঁজে টাকা পাওয়া গেছে। ওই বয়সে না মানি ব্যাগ থাকার কথা না, আমার তো ওই বয়সে কোনো মানি ব্যাগ ছিল না, ওইভাবেই টাকা রাখতাম যেন ঘামে না ভিজে। পাশ থেকে জানি কে বলতেছিল গাঁজার টাকা। তারপরে দেখা গেল একটা টাইমে ছেলেটা কোনো দোষ খুঁজা পাইলো না, ছেলেটা মনে হইতেছে যুদ্ধে ধরা পড়ছে, মানে সৈনিক, এইভাবে হাত তুলা দাঁড়ায় ছিল। যাই হোক, একটা টাইমে বিদায় বেলা ছেলেটার এই জায়গাটার মধ্যে জোরে মাইরা দিল। কি কারণে মারলো জানি না, তবে ছেলেটার অসহায় একটা মুখ আমি দেখতে পাইছি, চোখের মধ্যে একটা ঘা দেখতে পাইছি। এই ঘাটা না এখানে দগদগ হয়ে থাইকা যাবে, চিরদিন থাকবে। এই ছেলে দেশের প্রতি আর ভালোবাসা আসবে না, একটা ঘৃণা আসবে। সুযোগ পাইলে বিদেশ চলে যাবে, আর যদি বিদেশ না যাইতে পারে দেশে থাকবে। কোনো একদিন মিছিলের পিছনে যায় পুলিশের দিকে ইট মারবে, তার ক্ষোভটা সে প্রকাশ করবে। মানুষের ক্ষোভ এইভাবেই জন্ম নেয় আর এইভাবেই প্রকাশ পায়। আর যেভাবে প্রকাশ পাইছিল 2024-এ, এমন একটা টাইম আসছিল ভাই, 3 দিনের জন্য, মানে 8 তারিখ পর্যন্ত দেশে কোনো আইন কানুন নাই, পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, যে যেটা পারতেছিল সেটাই তুইলা নিয়ে যাইতেছিল, যারে পারতেছিল তারে মারতেছিল। ওই টাইমে আইসা ডক্টর ইউনূস স্যার এই ক্ষমতায় বসলো, ওনাকে আনা হইলো। যাই হোক, আইন সিদ্ধ করে উনি বসছে, নির্বাচন দিছে। নির্বাচনটা এমন ভাবে উনি দিছে যে নির্বাচনের অর্ধেক মাইনা নিছে আর অর্ধেক মাইনা নেয় নাই। কিন্তু সবচেয়ে বেশি ভোট পাইছে কারা? এই 11 দল, জামাত, আমরা যারা পরিবর্তন চাইছি, কারণ আমরা 70% ভোট পাইছি। হ্যাঁ ভোট 70% পাইছে, 100-র মধ্যে 70%, এটা মাথায় রাখতে হবে। আর জাতীয় ভোটে জামাত ইসলাম 11 দল বোধহয় 33%, আর 39, ধরে নেন 40% বিএনপি। হ্যাঁ, 40%। আর এই 40%-এর সাথে আবার ধরে নিতে হবে আপনাকে আওয়ামী লীগও ছিল। হ্যাঁ, আওয়ামী লীগও ছিল, গুপ্ত ছিল। এখন এটা সত্য, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আওয়ামী লীগের অফিস খুলে যাচ্ছে। স্বাধীনতার পক্ষে সবাই এক হয়ে গেছে। হ্যাঁ, স্বাধীনতার পক্ষে সবাই এক হয়ে গেছে। আচ্ছা, একটা ব্যাপার চিন্তা করেন তো, কোনো কারণে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো, তাহলে স্বাধীনতার পক্ষের এই 2 দল এক হইয়া কি বলতো? একটাই কথা বলতো, রাজাকার দেশ নিয়ে নিছে, জঙ্গিরা দেশ নিয়ে নিছে। হ্যাঁ ভাই, স্লোগান তুলে দিত, কেউ রুখতে পারতেন না। রাতের অন্ধকারে হামলা করতো, তো শান্তিতে থাকতে দিত না একটা দিনের জন্য। আর পার্শ্ববর্তী দেশের থেকে আরো উৎসাহ প্রেরণা দিত, তাদের মিডিয়া ঝাঁপাইয়া পড়তো, সবাই বলতো দেশ জঙ্গিরা নিয়ে গেছে, তালেবানরা নিয়ে গেছে। কারণ স্বাধীনতার পক্ষেররা বলতেছে। তো 2টা দল এক হইলে কত বড় হয়ে যায় চিন্তা করেন। যার জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে। সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম, আবার 3-4 ঘন্টা গ্যাপ দিয়ে দেখলাম বিএনপি জিতে গেছে। মাঝখানে যে 3-4টা ঘন্টা
কি ঘটনা ঘটছে, এই ঘটনা সত্যি একদিন প্রকাশ পাবে, সত্যি কেউ চাইপা রাখতে পারবেন না। তবে আমার কেন জানি মনে হয় ওই টাইমটা কেউ কেউ আইসা হয়তো জামাতের আমির সাহেবের সামনে কেউ কেউ মাথায় রাখেন, কেউ কেউ, এই কেউ কেউ বলতে সাধারণ কেউ না, কিন্তু একদম ডিপ স্টেটের গভীরের ভিতরের কেউ কেউ আইসা বলছে আপনারা যদি জিতে যান, আপনারা যদি পাশ করে ক্ষমতায় আসেন, সবাই বলবে রাজাকাররা ক্ষমতায় নিয়ে নিছে, জঙ্গিরা ক্ষমতায় নিয়ে নিছে, স্বাধীনতার পক্ষের দুই দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, এই দেশে গৃহযুদ্ধ হবে, রক্তপাত হবে। এখন আপনি বলেন কি করবেন? যদি আপনারা পাশ করেন ক্ষমতা নিবেন? আমার মনে হয় এরকম একটা প্রশ্ন ছেড়ে দিছে। ওই 3-4 ঘন্টা গভীরভাবে চিন্তা করছে। কথা তো সত্য, কারণ যারা আইসা এই প্রশ্নগুলো করছে তারা হয়তো প্রমাণ সহকারে দেখাই দিছে, ভিডিও দেখাইছে, অডিও শুনাইছে। দেখেন, তারা প্ল্যান করে ফেলেছে, প্রোগ্রাম করে ফেলেছে। আপনারা ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপায়া করবে রাজাকার, আলবদর এবং ওই জঙ্গিরা দেশ নিয়ে নিছে, তালেবানরা দেশ নিয়ে নিছে, দেশটা আফগানিস্তান বানায় ফেলাইছে। তখন সারা পৃথিবী থেকে আন্তর্জাতিক ভাবে একটা চাপ আসবে। আপনারা কি ক্ষমতা ধরে রাখতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 18 মাস আগে যাদেরকে রাখা গেছে প্রশাসনের ভিতরে, যাদেরকে রাখা গেছে ওনারা দিল্লিতে, তারা এবং এই গত 18 মাসে এখন যারা ক্ষমতা আসলো তাদের যে লোকজন আছে প্রশাসনে, সব জায়গায় আছে তো ভাই, তারাই তো দলে ভারী। তারা কি আপনাকে সাহায্য করবে? ওই ডিপ স্টেট এরকম প্রশ্ন করতে পারে ডাক্তার শফিকুর রহমান স্যারকে। তারাও কিন্তু আপনাকে হেল্প করবে না। আর তারা স্বাধীনতার পক্ষের দুই দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, আপনারা তো শেষ হবেন। আপনাদের জামাতে ইসলামের নামটা চিরদিনের জন্য মুছা যাবে। তার মানে কি, আজ তোমার কাল আমার, ওই ফর্মুলায় চলে যান। এরকম হয়তো বুদ্ধি পরামর্শ দিছে। আর উনিও কল্পনা করে দেখছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, উনি যেসব প্রমাণ দিল এবং উনি যেসব যুক্তি দিয়া প্রশ্ন তুইলা ধরলো, কথা তো সত্যি। আমি যদি এখন ক্ষমতায় চলে যাই তাহলে তো ভাই অনেক মায়ের বুক খালি হবে, অনেক বোনের বুক খালি হবে, এই দেশ আবার রক্তাক্ত হবে এবং আন্তর্জাতিক চাপে আমাকে হার মানতে হবে। আমি হার মানা মানি আমার দলটা শেষ হয়ে যাওয়া। তার মানে ভাই আমি পিছিয়ে গেলাম, তোমরা আগায়া যাও। এরকম কিছু হইতে পারে নাকি? ওই 4-5 ঘন্টা, এগুলো আমার মনের মধ্যে প্রশ্ন। সাধারণ মনে এই প্রশ্নগুলো উঠে, উত্তর খুঁজে পাই না। সাধারণ মানুষ, সাধারণ প্রশ্ন আপনাদের কাছে রাইখা গেলাম, প্রশ্নগুলো আপনারা উত্তর দিবেন। হ্যাঁ ভাই, আপনারা উত্তর দিবেন। বর্তমানে আমি যা কিছু দেখতেছি এবং যা কিছু শুনতেছি, হ্যাঁ, বড় বড় মন্ত্রীরা বলতেছে যা কিছু হবে আইনের মাধ্যমে হয়ে যাবে। তার মানে আইনের ফাঁক দিয়ে তারা বের হয়ে যাবে। এর মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি ঘোষণা দিছে 1202 জনকে রিলিজ করা হবে, মুক্ত করে দেওয়া হবে জেলখানা থেকে। এরা কারা আমি জানি না। আচ্ছা, ধৈর্য নিলাম এরা কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে জেলে ছিল, এই জন্য উনি মানবিক কারণে এদেরকে ছেড়ে দিচ্ছে। আমার প্রশ্ন, আইন কেন এতদিন ছাড়লো না? আইন কি করলো? আইন কেন হুকুমের জন্য অপেক্ষা করলো? উনি স্বরাষ্ট্রমন্ত্রী কবে হবে, তারপর উনি অনুমতি দিবে, তারপর ওনারা ছাড়বে। এটা কি আইনে লেখা আছে? আইন যদি দেখে এই লোকগুলা অপরাধ করে নাই, কেন ছাড়ে নাই? কারা তাদেরকে আটকায় রাখছিল? এটাই আমার মাথায় ঢুকে না। ওই যে সরল মানুষ, সরল প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাই না। হ্যাঁ, ওনার অনুমতি লাগবে কেন? উনি কেন ঘোষণা দিবে? ওনার কথাতে কি আইন চলে কিনা? এরকম প্রশ্ন আমার মধ্যে জায়গা উঠে। আপনাদের মনে জাগে কিনা আমি জানি না। যাই হোক, বেশি প্রশ্ন জায়গা ঠিক না। কেমন জানি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু এখন বৃথা। কেউ কোনো কিচ্ছু মানতে চায় না। হ্যাঁ, কিচ্ছু মানতে চায় না। আমরা যে 70% মানুষ হ্যাঁ ভোটে জয়যুক্ত হইলাম, আমাদের এই 70% মানুষের অধিকার কে আদায় করে দিবে? কেউ কি আছে? নিশ্চয়ই আছে। ডক্টর ইউনূস স্যার তো আছে, ওনার গুলশানের বাড়ি ঠিক করতেছে। হঠাৎ করে কেন এই বাড়িটা ঠিক করতে দিল? আমার মনে হয় ওনার বিদেশ চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিছে। কখন সিদ্ধান্ত নিছে? যখন দেখছে ওনারা শপথ নেয় নাই, তখনই সিদ্ধান্ত নিছে। তড়ি ঘড়ি করে বাড়ি ঠিক করতেছে। উনি বিদেশ যাচ্ছে না, দেশে থেকেই কাজ করবে, দেশের মানুষের পাশেই থাকবে। আপনারা যারা এখন বলার চেষ্টা করতেছেন তারা আইনের আওতায় আনবেন, তারা গালাগালি করতেছেন, মানে লোকের মান নিয়ে ছিনিমিনি খেলতেছেন। ওই লোকটা নাকি দেশটা ধ্বংস করে দিছে, দেশটাকে নাকি আমেরিকার কাছে বেচা দিছে। আবার দেখেন একজন মহামান্য রাষ্ট্রপতি এসে বলতেছে তার উপরে জুলুম হয়েছে, সেও আঙুল দিয়ে দেখাই দিতেছে ওই যে ডক্টর ইউনূস আসামি। আর ওই সুযোগটা নিয়ে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি ওনারা ঝামেলায় পড়ছে। অনেকেই বলার চেষ্টা করতেছে ওরে বিদেশ যাইতে দিবেন না, তার পাসপোর্ট ছিনে আনেন, তারে আটকায় ফেলান। আরে বেটা, সবাই এক পাল্লায় মাপলে হবে? ভাই খুব হাসি পায়, হাসি পায়। সবাই এক পাল্লায় মাপিস না। উনি কেন যায় না এটা বুঝানে, উনি চলে যাওয়ার প্ল্যানে ছিল, কিন্তু উনি যখন দেখছে হায় হায় এরা তো শপথ নেয় নাই, ওরা তো গাদ্দারি করছে, যার জন্য যায় নাই।
হ্যাঁ ভাই, সত্যি সত্যি গাদ্দারি করছে। দেশের 70% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিছে, তাদের সাথে গাদ্দারি করছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। ও গাদ্দার বললে তো আমার বোঝা যাইতেছে পাকিস্তানি ভাষা হায়ার করলাম, তার মানে কি দুশ্মনী করছে, মানে বেইমানি করছে। হ্যাঁ ভাই, আমাদের সঙ্গে বেইমানি হয়েছে, এটা আমি বলবো ভাই, জোর গলায় বলবো, বেইমানি করা হয়েছে। আমরা 2টা ভোট দিছি, একটা মাইনা আপনারা পাওয়ারে চলে গেলেন, আর একটা ভোট এখন মানতে চান না, মানতেই হবে। হ্যাঁ ভাই, মানতেই হবে। রোজা যাক, ঈদ যাক, আনন্দ যাক, উৎসব যাক, আপনারা হানিমুন টাইমটা পার করেন, তারপরে দেশের লোক নিশ্চয়ই আপনাদের কাছ থেকে তাদের অধিকার আদায় করে নিবে। আর আদায় করতে গেলে ওটা দমন করবেন, ডিসি মাসুদ সাহেবের মতো অনেক মাসুদ সাহেব আপনারা নামায় দিবেন। কিন্তু বিদায়ের আগে একটা কথা বলবো, এই মাসুদ সাহেবকে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব উনার দেশের এলাকায় পাঠায় দিতে পারে, হ্যাঁ ভাই, কক্সবাজার আর ওই টেকনাফের দিকে যেখান থেকে মাদক আসে ওইখান থেকেই তো আমদানি হয়। উনি যে সিঙ্গাম হইতে চাইতেছে সরাদ্দি উদ্যানে, আমি মনে করি উনি টেকনাফে যায় যদি সিঙ্গাম হয়ে দেখাইতে পারে তাহলে আমি সেলুট জানাবো। হ্যাঁ ভাই, সেলুট জানাবো। মাদক তো ওইখান থেকেই আসে। এখানে ইউটিউবার সাংবাদিকদের ডাইকা এই ফটো সেশন করার দরকার নাই। এখানে গাঁজা মদ বিক্রি হয়, এটা আমরা আগেই জানি। মাঠের চারদিকে 4টা অস্থায়ী পুলিশ ক্যাম্প বানায় দেন, দেখবেন সবকিছু সাফ হয়ে যাবে। এখানে সময় নষ্ট না করে ওই যে যেখান থেকে মাদক আমদানি হয়, আর যে মাদকের কারণে আজকে পুরো দেশে অস্থিরতা, আপনারা যে খুন খারাপি রাহাজানি দেখেন, এগুলো স্বাভাবিক কোনো মানুষ করে না ভাই। সব মাদকের রিয়াকশন, এই মাদক টাইনা টুইনা তারপর আইসা ওই রাহাজানি, লুট পাট খুন খারাপি করে। ওই মাদক বন্ধ করলে অনেক কিছু ঠিক হয়ে যাবে।